নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। শুরু করছি সরগরম প্লাস। সরগরম প্লাসে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপিয়া। আসছে সে আসছে, সকাল থেকে শোনা যাচ্ছে। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল, বিকেল পেরিয়ে সন্ধে, কিন্তু এখনো সামনে এলো না দাগি শিক্ষকদের তালিকা। আবার অন্যদিকে বুক ফুলিয়ে বিধান ভবনে গুন্ডামি করার পর 24 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে, এখনো পুলিশ ধরতেই পারলো না রাকেশ সিংকে। রহস্যটা কি? একেবারে রহস্যর কথা যখন এলোই তখন আমার ফেলুদার সেই শিয়াল দেবতা রহস্যের কথাটা মনে পড়ে যাচ্ছে, যে যেখানে দিনের আলো খানিকটা দেখা গেলেও, একটু ইঙ্গিত পাওয়া গেলেও, সবটাই তো এখন গোলাটে লাগছে। সত্যি রহস্য আরো বাড়ছে। এই যে জীবন কৃষ্ণের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য হাতে এলেও ইডি কিন্তু তাকে হেফাজতে চাইল না, এও এক রহস্য তো বটেই। পাশাপাশি আজ নজরে থাকবে ভাষার ভিত্তিতে কাউকে বিদেশি বলে গণ্য করা হচ্ছে কিনা, সেই প্রশ্ন তুলেছে সর্বোচ্চ আদালত। দিকে দিকে ভুয়ো ভোটারের সংখ্যা আরো বাড়ছে, সেটাও আমরা আপনাদের সামনে রাখবো। অবশ্যই আসবো তা নিয়ে আলোচনায়, কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন এবং সবার নজর যেদিকে রয়েছে, কারা দাগি। সন্ধে এই মুহূর্তে 7টা পেরিয়ে 8টা একেবারে ছুঁই ছুঁই। আপনাদের জানিয়ে রাখি, ঘড়িতে 8টা বেজে গিয়েছে। কখন তালিকা প্রকাশ করবে এসএসসি? সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে আজই দাগিদের তালিকা আপলোড করবে এসএসসি। দফতরেই রয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। স্কুল সার্ভিস কমিশনের একেবারে তালিকা প্রকাশ করার কথা আর কিছুক্ষণের মধ্যেই, কিন্তু সেই কিছুক্ষণটা কখন আসবে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। সরাসরি চলে যাব কৃষ্ণেন্দুর কাছে। কৃষ্ণেন্দু, আর কখন? দেখো, এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা খবর, যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটে সেই লিস্ট আপলোড হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই 1804 জনের একটা তালিকা প্রকাশ হয়েছে। অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে 1900 জনের নাম বলেছিলেন, এখানে আমরা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি যে 1804 জনের একটা তালিকা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে এবং সেখানে নাম এবং রোল নাম্বার দিয়ে এবং সিরিয়াল নাম্বার দিয়ে এই তালিকা প্রকাশ করা হয়েছে। 8টা বাজে, ঠিক 8টার সময় তালিকা প্রকাশ্যে এলো। আমরা যেটা দেখতে পাচ্ছি স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সেই তালিকা এখনই আপলোড করা হয়েছে, জাস্ট আপলোড করা হয়েছে। এখনও পর্যন্ত সমস্ত পেজ খুলছে না ঠিকমতো করে, কিন্তু 1804 জনের তালিকা প্রকাশ করা হয়েছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি ওয়েবসাইটে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে স্কুল সার্ভিস কমিশন একটু আগেই নোটিশ করেছে 30 তারিখের ডেট, অর্থাৎ আজকের ডেট। সেখানে নোটিশ করা হয়েছে যে অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এবং সেই নির্দেশ হচ্ছে 28 তারিখের নির্দেশ, সেই 28 তারিখের নির্দেশ অনুযায়ী এবং তারা এই লিস্ট পাবলিশ করছে। এবং সেখানে এক নম্বর লিস্ট বলা হচ্ছে, এখানে 1 নম্বর লিস্ট বলা হচ্ছে যারা 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 এই হাইকোর্টের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা এই তালিকা প্রকাশ করছেন। সেক্রেটারি স্কুল সার্ভিস কমিশন, সেই তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেই তালিকায় প্রচুর নাম আছে। আমরা 1808 জনের নামের তালিকা দেখতে পাচ্ছি এবং সেখানে সিরিয়াল নাম্বার, নাম এবং রোল নাম্বার দিয়ে, নাম, সিরিয়াল নাম্বার এবং রোল নাম্বার দিয়ে এই তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ সেই তালিকায় এখন কারা আছে এবং সেটাই সবচেয়ে বড় কৌতূহলের বিষয়। সকাল থেকে এই তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল, সকাল পেরিয়ে দুপুর হলো, দুপুর পেরিয়ে সন্ধে হলো, 7টার সময় একটা ডেডলাইন ছিল এবং 7টা পেরিয়ে 8টা বাজে, 8টার সময় সেই তালিকা আমাদের হাতে এসছে। স্কুল সার্ভিস কমিশন তার ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করেছে এবং সেই তালিকায় প্রথমে একটা ফুট নোট দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। আজকের ডেটে নোটিশ স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারি দিয়েছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 28 তারিখের ডেটের নির্দেশ অনুযায়ী তারা এই তালিকা প্রকাশ করছেন এবং সেই তালিকায় সিরিয়াল নাম্বার, রোল নাম্বার এবং নামের তালিকা প্রকাশ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর নাম হচ্ছে, কিন্তু কোন বিষয়ে তারা শিক্ষক সেই বিষয়টা কিন্তু স্পষ্ট করা হচ্ছে না। রোল নাম্বার আছে, নাম আছে এবং শুধুমাত্র এবং সিরিয়াল নাম্বার আছে এবং সেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র ক্যান্ডিডেটের নাম, অর্থাৎ শিক্ষকের নাম। এখানে দেখা যাচ্ছে অরবিন্দ্রনাথ মণ্ডল, আব্দুল গফর শেখ, আব্দুল হালিম, আব্দুল কায়ুম বালাজি, এরকম একাধিক অ্যালফাবেটিক্যালি নাম সাজানো আছে, অ্যালফাবেটিক্যালি নাম দেওয়া আছে, রোল নাম্বার দেওয়া আছে এবং সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এবং মোট যে তালিকা আমরা দেখতে পাচ্ছি 34 পাতার একটা তালিকা, 34 পাতার একটা তালিকা এবং মোট 1804 জনের তালিকা।
অর্থাৎ সুপ্রিম কোর্টে 1900 অর্থাৎ 1900 জনের তালিকার কথা বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু দেখা যাচ্ছে যে 1804 জনের তালিকা এইমাত্র প্রকাশিত হয়েছে ওয়েবসাইটে। আমি কৃষ্ণেন্দু এইটা তোমার থেকে জানতে যাচ্ছি, সেই তালিকা একেবারে দেখতে পাচ্ছি যে 1804 জনের তালিকা এখানে রয়েছে, যেটা এই কিছুক্ষণ আগে অর্থাৎ 8টা নাগাদ প্রকাশ করা হলো স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট westbengalssc.com, সেখানে প্রকাশ করা হলো। মোট 1804 জনের নাম দেখা যাচ্ছে এখানে, রোল নাম্বার রয়েছে, সিরিয়াল নাম্বার রয়েছে, নাম রয়েছে, এরকম 1804 জনের নাম রয়েছে। এবার তারা কোন সাবজেক্টের কোন বিষয়ের সেটা কিন্তু এখনো মেনশন করা হয়নি। আমি এইটা তোমার থেকে একবার জানতে চাইছি, একটা সংশয়ের জায়গা কৃষ্ণেন্দু, এই যে এতটা বিলম্ব কেন হলো এইটা যেমন তোমার থেকে জানতে চাইবো। এই লিস্টে উল্লেখ করা হচ্ছে লিস্ট 1 বলে, তার মানে কি আরো কিছু লিস্ট প্রকাশ করতে পারে এসএসসি? দেখো, সেই সম্ভাবনা অন্তত থাকছে, কারণ লিস্ট 1 বলা হয়েছে এবং লিস্ট 1-এর সেটাই বলা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে এবং লিস্ট 1 বলা হয়েছে। এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে না যে দ্বিতীয় লিস্ট প্রকাশ করা হবে কিনা, কিন্তু এটা একটা সংশয় অবশ্যই থাকছে, কারণ সুপ্রিম কোর্টে এই স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছিলেন 1900 জনের লিস্ট পাবলিশ করা হবে, 1900 জনের তালিকা প্রকাশ করা হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে 1806 জনের তালিকা প্রকাশ করা হয়েছে। স্বাভাবিকভাবে একটা কৌতূহল থাকছেই যে এখনো পর্যন্ত যে বাকি রয়ে গেল প্রায় 100 জনের নাম, 1804 জনের তালিকা প্রকাশ করা হয়েছে, এখনো প্রায় 96 জনের নামের তালিকা যে বাকি রয়ে গেল সেই তালিকা কি প্রকাশ করা হবে। এবং এত বিলম্ব নিয়ে এটা নিয়েও একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে যে তালিকা এতদিন ধরে প্রস্তুত আছে, যে তালিকা বারবার আদালতে জমা দিয়েছে বলে স্কুল সার্ভিস কমিশন দাবি করছে, সেই তালিকা শুধুমাত্র ওয়েবসাইটে প্রকাশ করতে এত দেরি কেন? সকাল থেকে দুপুরে প্রকাশিত হওয়ার কথা ছিল, তারপর বিকেল হলো, সন্ধ্যে 7টায় একটা ডেডলাইন দেওয়া হলো, তারপর বলা হচ্ছিল আপলোড হবে, তারপর এখন দেখা যাচ্ছে সেই তালিকা প্রকাশিত হলো এবং এতে কোনো বিষয়ের কথা উল্লেখ নেই, কোন স্কুল সেটার কথা উল্লেখ নেই, শুধুমাত্র রোল নাম্বার এবং শুধুমাত্র এবং প্রার্থীর নাম এবং বা শিক্ষকের নাম, এই কথাই উল্লেখ করে 1804 জনের প্রাথমিক তালিকা স্কুল সার্ভিস কমিশন তার ওয়েবসাইটে প্রাথমিকভাবে। অর্থাৎ কৃষ্ণেন্দু, তুমি বলছো প্রাথমিক তালিকা মানে প্রথম তালিকা যেটা বেরিয়েছে তাতে 1804 জনের নাম রয়েছে, রোল নাম্বার রয়েছে, নাম উল্লেখ করা রয়েছে। তোমার কাছে আরো একবার এই বিষয়ে জানতে চাইবো, যে দাগিদের তালিকা আজকে প্রকাশ করার কথা ছিল এসএসসি, একেবারে 8টার পরেই আমরা দেখলাম কিছুক্ষণ আগেই এসএসসির ওয়েবসাইটে westbengalssc.com, সেখানে একেবারে পরিষ্কার করে সেই তালিকা দেওয়া হলো এবং এটা প্রথম তালিকা, 1806 জনের নাম রয়েছে তাতে। একদমই তাই, এবং তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে স্কুলের নাম নেই এবং বিষয়েরও নাম নেই। আমরা যে তালিকা আমরা দেখছি, অতীতে স্কুল সার্ভিস কমিশন যখন ওএমআর মিসম্যাচ বা ওএমআর যে মানে মিসম্যাচের যে অভিযোগে যে তালিকা প্রকাশ করেছিল, সেই তালিকায় কিন্তু স্কুলের নাম এবং রোল নাম্বার এবং শিক্ষকের নাম সমস্ত এবং তার বিষয় পর্যন্ত ছিল, কিন্তু এখানে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে স্কুলের নাম নেই এবং সেখানে তার বিষয়, কোন বিষয়ের শিক্ষক সেই বিষয়ের নাম নেই, শুধুমাত্র একটা সিরিয়াল নাম্বার, শুধুমাত্র রোল নাম্বার এবং ওই শিক্ষকের নাম, এই কটা বিষয় উল্লেখ করা হয়েছে। এবং এটা 1 নম্বর লিস্ট বলা হচ্ছে। কৌতূহল জাগছে এই কারণেই, যেহেতু আইনজীবী কমিশনের আইনজীবী তিনি বলেছিলেন 1900 নামের তালিকা প্রকাশ করা হবে এবং 1804 জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে, 96 জনের নামের তালিকা কি প্রকাশ করা হবে? এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন সে ব্যাপারে কোনো উত্তর দেয়নি। বা আমি শুধু এইখানে দর্শকদের একবার বলে দিই, এই নামের তালিকা কিন্তু অ্যালফাবেটিক্যালি করা হয়েছে। যেমন শুরুতেই আছে অবনীন্দ্রনাথ মণ্ডল, তারপরে আছে আব্দুল গফফর শেখ, তারপরে আব্দুল হাকিম, আব্দুল কায়ুম বালাজি, আব্দুল মতিন, আব্দুল ওয়াহিদ লস্কর, আব্দুল্লাহ আস সাব্বির, আব্দুল্লাহ মোল্লা, আব্দুর রহিম শেখ, আব্দুর রাজ্জাক, আব্দুল সামিম আক্তার, অর্থাৎ এইভাবে অ্যালফাবেটিক্যালি এই নামগুলো দেওয়া হয়েছে। আমি এইখানে শুরুতেই একবার আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে চাইবো। বিক্রম, এইখানে আমি দর্শকদের একবার মনে করিয়ে দেব যে 17 রকম উপায়ে দুর্নীতি হয়েছে। কলকাতা হাইকোর্ট যখন এই 26,000-এর যে প্যানেল বাতিল করে দিয়েছিল, 17 রকম উপায়ে দুর্নীতি হয়েছে উল্লেখ করা হয়েছিল। তার মধ্যে একটা ছিল
যে যে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছিল সেখানে নম্বর বিভাজন নম্বর উল্লেখ করে সেই মেধা তালিকা প্রকাশ করা হয়নি। এইখানেও দেখা যাচ্ছে বিক্রম, এই যে 1804 জনের তালিকা প্রকাশ করা হয়েছে, কোন স্কুলে তারা কর্মরত ছিলেন, তাদের বিষয় কি, এইগুলো কিন্তু উল্লেখ করা হলো না। এটা কোথাও তোমার মনে হচ্ছে যে কিছুকে কি আড়াল করার চেষ্টা, নাকি একেবারে নিয়ম মেনে যেটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বলেছে সেই অনুযায়ী এসএসসি লিস্ট পাবলিশ করেছে? কি মনে হচ্ছে? এটা পুরোপুরি আড়াল করার চেষ্টা হয়েছে এবং এই লিস্টটার মধ্যে কোনো ক্যাটাগরাইজেশন নেই। ক্যাটাগরাইজেশন বলতে আমি যেটা বোঝাচ্ছি, কারা ওএমআর মিসম্যাচ, কারা এক্সপায়ারি অফ প্যানেল, কারা আউট অফ প্যানেল, কারা সাদা খাতায় চাকরি পেয়েছে, এই যে ক্যাটাগরাইজেশনটা এই টোটাল লিস্টটাতে নেই। এই লিস্টটা থেকে বোঝা যাবে না। আর সংখ্যাটা 1900 থেকে আরো অনেক গুণ বেশি হবে, এত কম সংখ্যা হবে না। টোটাল আমরা সুপ্রিম কোর্টের কাছে যখন টেন্টেডদের, আমি যদি এইরকম ভাবে দেখি বিক্রম, এটা লিস্ট 1 বলা হয়েছে, তার মানে এমনটা হতেও পারে, আমরা জানি না। এসএসসি তরফে কোনো ক্ল্যারিফিকেশন এখনো আসেনি, আরো হয়তো লিস্ট সামনে আসতে চলেছে। এগুলো আইনি ছুতো তৈরি করে রাখা লিস্ট 1 বলে যে আমরা এখনো ওয়ার্কআউট করছি কারা কারা টেন্টেড। অলরেডি টেন্টেড ক্যান্ডিডেটরা ফর্মে অ্যাপ্লাই করে পরীক্ষায় বসে গেছে। এই যে বলছে লিস্ট 1 শব্দটাকে প্রয়োগ করে রেখেছে, এটা একটা আইনি আরেকটা জট বা আইনি একটা ছুতো করে রাখা। যদি সুপ্রিম কোর্ট আবার কোনো সময় ধরে বা কোনো সময় কলকাতা হাইকোর্ট ধরে, তাহলে এই লিস্ট 1 দেখিয়ে এটাকে কোনোভাবে আরও কিছু ইয়ে করে দেওয়া বা কারো কিছু নাম দেখিয়ে দেওয়া বা একটা ক্যাটাগরাইজেশন বা কিছু দেখিয়ে দেওয়া। প্রথমেই যদি এসএসসি স্কুল সার্ভিস কমিশন এই লিস্টটা, আমি বারবার বলছি যে ক্লিয়ারলি যদি হাইকোর্টে যখন মামলা চলছিল তখনই দেখিয়ে দিত, তাহলে কিন্তু আজকে এই সমস্যার মধ্যে কাউকে পড়তে হতো না। দ্বিতীয় কথা হচ্ছে হলো, আপনাদের মনে থাকবে, আমি একবার বিক্রম তোমাকে থামাচ্ছি, এই লিস্ট যেটা পাবলিশ করা হয়েছে এই মুহূর্তে এবিপি আনন্দর পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন, মোট 1804 জনের তালিকা প্রকাশ করা হয়েছে। আমরা শুরুতেই বলছিলাম যে একেবারে অ্যালফাবেটিক্যালি, অর্থাৎ এ বি সি ডি এইভাবে জেড অবধি, শেষ নাম 1804 নম্বর, যিনি একেবারে দাগি চাকরি প্রাপক, তার নাম জুবারিয়া জামাল, এইটা হচ্ছে শেষ নাম। এই তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন, এটা লিস্ট 1 বলা হচ্ছে। কিন্তু যেখানে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় সংশয় প্রকাশ করছেন যে এখানে আবার একটা কারচুপি করার চেষ্টা করা হয়েছে, তার কারণ কোন স্কুল তার উল্লেখ নেই, আচ্ছা কোন ক্যাটেগরি তার উল্লেখ নেই, কোন বিষয় তার উল্লেখ নেই। এইটা কোথাও একটা লিস্ট 1 বলে একটা আইনি ছুতো নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে বিক্রম মনে করছে। আমি বলছি কেন এইটা তোমার বিক্রম বারবার মনে হচ্ছে যে আবার আইনের সঙ্গে আরেকটা ওই আলো আধারে একটা খেলার চেষ্টা করছে স্কুল সার্ভিস কমিশন, এটা কেন মনে হচ্ছে তোমার? যদি অ্যাবসলিউট ক্ল্যারিটি বা অ্যাবসলিউট সদিচ্ছা থাকতো তাহলে কেউ এই লিস্টটা প্রথম থেকে চেপে রাখতো না। সিঙ্গেল বেঞ্চে যখন মামলা হয়েছিল, আপনাদের মনে থাকবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘরে, তখন লিস্ট পাবলিকেশনের অর্ডার তখনই হয়েছিল টেন্টেডদের জন্য। তার পরবর্তীকালে বারবার করে সরকার, বোর্ড, স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট করে কোনো রকমভাবে একটা স্টে অর্ডার নিয়ে জিনিসটাকে আটকে রাখা হয়েছিল এবং গায়ের জোরে এটাকে আটকে রাখা হয়েছিল দীর্ঘদিন ধরে। এই লিস্ট প্রকাশ্যে আসেনি বলে আজকে পশ্চিমবাংলার এত বড় বিপত্তি হয়েছে, এত মানুষের চাকরি চলে গেছে। এই লিস্ট টেন্টেড এবং আনটেন্টেড দুটোকেই স্পষ্ট করে পাবলিশ করা উচিত ছিল। এখন সমস্যাটা হচ্ছে হলো, টেন্টেডদের লিস্টটা এখন যদি না বেরোয়, তাহলে যারা পরীক্ষায় বসছে তাদের মধ্যে যদি টেন্টেড ক্যান্ডিডেটরা বসে যায়, আজ থেকে 5 বছর 6 বছর 10 বছর পর যদি দেখা যায় টেন্টেড ক্যান্ডিডেটরা চাকরি করছে, তাহলে যে কোন দিকে আবার চলে যাবে এই সিলেকশন প্রসেস, একেবারে সেটাও যাতে কোনোভাবে কারচুপি না করতে পারে তাই নিয়ে সুপ্রিম কোর্ট পুরো একেবারে কড়া নির্দেশ দিয়ে দিয়েছিল। কৃষাণু, এখান থেকে যেটা বিক্রম দা অভিযোগ করছেন এবং স্পষ্টতই দাবি করছেন যে একেবারে গায়ের জোরে এটা এসএসসি করেছে, প্রথম থেকে আটকে রেখেছে। যদি প্রথমেই এটা হাইকোর্টে জানিয়ে দিত, তাহলে এত চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তাদের ভবিষ্যতে অন্ধকারে পড়তো না। এখন যদি দিয়ে তো অনেক কিছুই হতে পারে। এখন আজকে তারা প্রকাশ করেছেন, এটা নিয়েও অনেক কারণ মনে সন্দেহ ছিল যে প্রকাশ হচ্ছে না, হয়ে গেছে। এখন যখন প্রকাশ করা হয়েছে তখনও সেটাতে ত্রুটি বার করা হচ্ছে, সে আপনারা করুন, কোনো অসুবিধা নেই। আমরা হয়নি কেন, প্রশ্নটা হচ্ছে দেখো একটা, যে এতদিন কেন প্রথম যখন হাইকোর্টে মামলা হলো তখনই যদি পরিষ্কার করে এসএসসি বলে দিত, সত্যি সংশয়ের কোনো জায়গা থাকতো না। এতজন শিক্ষক শিক্ষিকার প্রায় 26,000 তাদের চাকরি বাতিল করতে হতো না সর্বোচ্চ আদালতকে। স্কুলের নাম নেই, বিষয় নেই, ক্যাটাগরি আলাদা করে বলা নেই। ব্যাপারটা আমি যতদূর টেকনিক্যালিটিসটা আন্দাজ করলাম, আমি তো আর ওদের অঙ্গ নই, টেকনিক্যালিটিসে বললাম যে রিক্রুটমেন্ট একটা ডিপার্টমেন্ট করে,
তারপরে তার ডেপুটেশন বা কোন স্কুলে চাকরি করবে সেটাকে কম্পাইল করা যেত বা হয়তো আগামী দিন করা হবে। কিন্তু আমি বলছি যে রেট্রোস্পেক্টিভ এফেক্টে যদি আমরা বিচার করি তাহলে তো আমাদের আরও ব্যাকে যেতে হবে না, যে এসএসসি কেন হলো 1997 সালে? প্রচুর রিট জমা পড়েছিল হাইকোর্টে, বিভিন্ন কোর্টে, যে বামফ্রন্ট আমলের শিক্ষা নিয়োগে দুর্নীতির জন্যে প্রচুর ভুরি ভুরি রিট। তার দরুন যে আগের পদ্ধতি ছিল যেখানে সিপিএমের লেভারেজ ছিল, তাদের বিভিন্ন প্যানেলের পার্টির নেতাদের লেভারেজ ছিল, তারপরে এসএসসি হয়েছে। তো তার মানে যেটা বলার চেষ্টা করছে আমার আইনজীবী বন্ধু বলার চেষ্টা করছে, তো অলরেডি এরকম অযোগ্য শিক্ষক আমাদের সিস্টেমে আছে। হয়তো তারা আমি বলছি মূল প্রশ্ন, এত যদি অভিযোগ থেকে থাকে 2011 থেকে 25-14 বছর তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় রয়েছে, তোমরা ক্ষমতায় রয়েছে, এখনো পর্যন্ত কতজন এইরকম দুর্নীতিগ্রস্ত সিপিএম যদি করে থাকে জাস্ট জেলে ভরে দেওয়া উচিত ছিল, কতজনকে করেছো? দ্বিতীয়ত যাদের লিস্ট প্রকাশ হয়েছে এরা কেউ চাকরি প্রার্থী নয়, এরা চাকরি প্রাপক। তুমি কথাটা বুঝলে না। বিভিন্ন হাইকোর্ট ইনক্লুডিং কলকাতা হাইকোর্টে 1997 সাল অবধি এবং বিভিন্ন রিট জমা পড়েছিল এই নিয়োগের দুর্নীতি নিয়ে। তো তারা দুর্নীতিগ্রস্ত অভিযুক্ত, তারা কাজ করছে, তারা সরকারি চাকরি করছে, বের করে দেওয়া উচিত, একদম গ্রেফতার করা উচিত, বের করা উচিত। কৃষাণু, আমাদেরকে বলছো আমরা বুঝতে পারছি কিনা এই চাকরি প্রার্থীদের চাকরিহারা শিক্ষক শিক্ষকদের বোঝাতে পারবে তো? 2011 থেকে কি হয়েছে, স্ক্রুটিনি হচ্ছে, কোর্ট বলছে, তোমরা বলছো খুব ভালো আছে, কিন্তু যদি এখানে কৃষাণু একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। এই যে কথাটা তুমি বললে যে আমরা বুঝতে পারছি কিনা আমাদের বোঝার দরকার নেই, আমি বলছি এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যারা যোগ্য, যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তাদেরকে বোঝাতে পেরেছো তো? এই অন্ধকারটা কেন তাদের এই দিন দেখতে হবে শুধু বাম আমলের দায় দিয়ে? যদি হয় তাহলে তাদের গ্রেফতার করা হয়নি। মেধা, যোগ্য, অযোগ্য, মেধাহীন, এই কথাগুলোর না মানে মানে মেধাকে আমি কিভাবে বিচার করব? মানে মেধা হলে তো সে মেধাবী হবে, তাহলে তার যে কার্যপ্রণালী, সে যেখানে কাজ করে তার মানও অনেক উজ্জ্বল হবে। তো এরকম এইগুলো অনেক মানে আলোচনার অনেক মানে কি বলবো ব্যাপারটা দিক ঘোরাবার চেষ্টা। আমি আবার বলছি, যেখানে বেনিয়ম দুর্নীতি হবে আমার দলের নীতি সেখানেই ব্যবস্থা হওয়া উচিত। দুর্নীতি আমি একটা বিষয় সম্পূর্ণ একমত যে কারা মেধাবী সেটা কৃষাণু মিত্র বা তৃণমূল কংগ্রেসের পক্ষে তো বিচার করা সম্ভব নয়। বিচারটা করবে যারা পরীক্ষাটা নিয়েছে এসএসসি, সেই মেধার ভিত্তিতে তালিকা প্রকাশ করবে, সেইটা হয়নি বলেই এত দূর পর্যন্ত জল গড়িয়েছে। আমি বলছি মানে প্রশ্ন তোলার কোনো অবকাশই থাকতো না যদি স্কুল সার্ভিস কমিশন একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যাবতীয় তালিকা, তাদের ক্যাটেগরি, তাদের স্কুলের নাম প্রকাশ করে দিত। এত রাগঢাক গুড়গুড় কেন? আমার আজকে এত ভালো লাগছে, আমি আবার ছাত্র জীবনে ফিরে গেলাম, মনে হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো একটা সেমিনার অ্যাটেন্ড করছি। মেধা কি, মেধাবী কারা, কে মেধাবী নয়, এইসব তাত্ত্বিক আলোচনা হচ্ছে ডিবেটে। খুব ভালো কথা, হোক, আরও হোক। আমি বলছি ইস্যুটা হচ্ছে স্পেসিফিসিটি এবং ভেগনেসের। একটা যখন লিস্ট এসএসসি প্রকাশ করলো সেটার ভেগনেসটা বুঝুন। স্কুলের নাম বলেনি, সাবজেক্ট বলেনি, কে কোন জেলার সেটা বলেনি। মানে এই যে ভেগনেসটা রাখা হলো প্রত্যেকের নামের এগেইনস্টে, মনে হচ্ছে অভ্র কেন প্রকাশ করা হলো না সেটা? এই যে ভেগনেসটা রাখা হলো তার পেছনে এসএসসির কি অভিসন্ধি আমি যদি এবারে বুঝিয়ে বলছি, যেহেতু এত তাত্ত্বিক আলোচনা হচ্ছে। আমি যদি বলি ভাইপো হচ্ছে একদম 2 নম্বরই চোর, এটা হচ্ছে একটা ভেগ স্টেটমেন্ট। আমি যদি বলি তৃণমূলের ভাইপো 2 নম্বরই চোর, দিস ইজ মোর স্পেসিফিক। তাহলে আমি যখন জানি আমি তৃণমূলের ভাইপোকে চোর বলছি, আমি নিশ্চয়ই তৃণমূলের ভাইপোই উল্লেখ করব। ঠিক এই ক্ষেত্রে এসএসসি যখন জানে যে যারা যারা টেন্টেড তারা কোন স্কুলে পড়ায়, তারা কোন সাবজেক্টে পড়ায়, তারা কোন জেলায় পড়ায়, সেই জিনিসগুলো তো পাবলিশ করা উচিত ছিল। আর আরেকটা জিনিস, সকাল থেকে তৃণমূল প্রচুর খেটেছে, আমি মনে করি প্রচুর খেটেছে, এসএসসিকেও বাহবা দিচ্ছি, এটা তো লিস্ট নাম্বার 1, সত্যিই তো। আমার প্রশ্ন হচ্ছে এরা কি কম পয়সা দিয়েছিল আপনাদেরকে, তাই লিস্ট 1 এদের নামটা প্রকাশ করলেন? কারণ ফুল লিস্টে তো প্রায় 6 থেকে 7 হাজার লোক আছে। আপনারা যদি পুরো লিস্টটা প্রকাশ না করেন, বাকি যারা টেন্টেড তারা তো পরীক্ষায় বসে যাবে, কয়েকজন যদি চাকরিও পেয়ে যায় আবার 2 নম্বরই করে, সেটা নিয়ে আবার আইনি জট হবে। আমি বলছি তাহলে এই যে ভেগনেস ইন ইটস এন্টারিটি কেন রাখা হচ্ছে এসএসসির তরফে? কারণ এরা পয়সা তুলেছে, এরা যাদের থেকে পয়সা তুলেছে তাদের কাছে এরা এখনো দায়বদ্ধ। আজকে সুপ্রিম কোর্টের চাপে পড়ে আমি একবার তোমাকে থামাচ্ছি অভ্র, সরাসরি এই ছবিটা রাখবো। সিদ্ধার্থ মজুমদার তিনি যখন বেরোচ্ছেন এসএসসি অফিস থেকে, সেই সময় আপনারা জানেন যে 3:20 এসএসসি অফিসে এসেছিলেন, বেরোচ্ছেন। অর্থাৎ সেই ছবি আপনাদের সামনে রাখলাম, যখন সিদ্ধার্থ মজুমদার তিনি বেরোচ্ছেন। জানানো হয়েছে একেবারে ওয়েবসাইটে যে
নাম্বার 1 অর্থাৎ একটা তালিকা, আবার তালিকা বেরোবে কি? মানে কম প্রশ্ন পয়সা রইল, দিচ্ছে। কৌতূহল রইল। হ্যাঁ, কম পয়সা তুমি দিচ্ছে। বলছো যে রাগডাক করার চেষ্টা করছে, কেন, কোন অভিসন্ধি? পুরো লিস্টটাই তো এসএসসির কাছে রয়েছে, তাহলে এই পার্ট পার্ট করে আগে 1800 বের করব, পরে 2000 কি বেরই করব না, এই জিনিসটা কেন? ইনস্টলমেন্টে ঘুষ নেন আপনারা, সেটা তো প্রমাণিত ওই পাঁচিল কৃষ্ণ সার কেসে। এবার আপনারা কি ইনস্টলমেন্টে এই জিনিসটা বার করবেন? কেন পুরোটা বার করছেন না? এর মধ্যে পরীক্ষা হয়ে যাবে, এর মধ্যে আবার দ্বিতীয়বার করে চাকরি পেয়ে যাবে, তারপর হয়তো ধরা পড়বে, আবার আপনারা জালিয়াতি করে এই পরিস্থিতি কেন ক্রিয়েট করছেন? না মানে এতক্ষণ তোমাদের সাথে কথা বলছিলাম, যেহেতু বিজেপি এখানে আলোচনাতে ঢুকে পড়েছে, তো তার দরুন তাহলে তো আমাকে জানতে হবে ব্যাপমের কতজন শাস্তি পেয়েছে। এখন আমাকে জানতে হবে। বলেনি কৃষ্ণ মিত্র, বলেনি। আমি কি বলবো সেটাও বিজেপি ঠিক করে দেবে কি? মানে আমার কথা, আমি সব আলোচনা করি, আমার স্বাধীনতা আছে, ভারতবর্ষের সংবিধান দিয়েছে, ভারতবর্ষের সংবিধান আমাকে সেই অধিকার দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে উত্তরপ্রদেশের 69,000 শিক্ষক নিয়োগে ঘুষ নেওয়া হয়েছে। আজকে প্রমাণ, হ্যাঁ 100 বার। ইডি কিসের অঙ্গ? ইডি কিসের অঙ্গ? ইডি কোথা থেকে এসেছে? ইডি দিল্লি থেকে এসেছে কি আসেনি? সব জায়গায় ঘুরে ইডি সিবিআই দিল্লি থেকে এসেছে কি আসেনি? বিজেপির এত ঝাল লাগছে কেন? আমার খুব স্পেসিফিক প্রশ্ন, আমি অব্রকে থামালাম। আমার খুব স্পেসিফিক প্রশ্ন থাকবে যে বিজেপি শাসিত রাজ্যে এত দুর্নীতি হয় বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করে। আমি বলছি একেবারে অব্র প্লিজ, অব্র না, আমি অব্রকে থামাচ্ছি। অব্র এটা করো না, অব্র এটা করো না, অব্র এটা করো না। তুমি আনইন্টারাপ্টেড বলেছো, প্রত্যেককে আনইন্টারাপ্টেড বলার জন্য অ্যালাউ করতে হবে। হ্যাঁ, আমার মূল প্রশ্ন হচ্ছে অন্য রাজ্যে দুর্নীতির একেবারে ফিরিস্তি তুলে ধরে তৃণমূল কংগ্রেস একটা দৃষ্টান্ত তো স্থাপন করতে পারতো যে এই রাজ্যে অন্তত বিজেপি শাসিত রাজ্যগুলোর মতো দুর্নীতি হয় না। কেন কোর্টকে বলতে হবে যে একেবারে যেটা হয়েছে সেটা সিস্টেমিক করাপশন হয়েছে, যার এটার জন্য রাজ্য পর্ষদ এবং এসএসসি দায়ী? এটা কোর্ট বলছে। কোর্ট বলছে যে কিছু লোক হয়তো টেন্টেড, কিছু লোক আনটেন্টেড, কিন্তু এই কোর্টের অন্য এজলাসে যখন আমরা শুনি যে এনইটিতে যখন দুর্নীতি ধরা পড়ে, যখন টাকা দেওয়া নেওয়ার ভিত্তিতে যখন প্রশ্নপত্র লিক ধরা পড়ে, তখন বলে যে কিছু লোক পয়সা দিলে পুরো পরীক্ষাটা বাতিল সম্ভব নয়। কিন্তু এখানে মাপদণ্ডটা আলাদা হয়ে যায়, এটাই তো আমরা বলছি। আজকে আমরা যদি উত্তরপ্রদেশের উদাহরণটা নিই, বিজেপির অস্বস্তি হয় বলে ভারত ভ্রমণ। না না না, বিজেপির অস্বস্তি আজকে সুপ্রিম কোর্ট কৃষাণুকে আমি থামালাম, অব্রকেও থামালাম। আমি বলছি যখন দুর্নীতির অভিযোগ সামনে আসে, যখন এতগুলো ছেলে মেয়েকে চাকরি হারাতে হয়, হাজার হাজার ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়, একেবারে ডেডলাইন থাকে ডিসেম্বর অবধি, তারা জানেন না কি খাবেন, কোথায় যাবেন, ছেলে মেয়ে নিয়ে কোথায় দাঁড়াবেন, এই প্রশ্নের মুখোমুখি যখন তাদের হতে হয়, তখন বারবার বিদেশ ভ্রমণের, বারবার ভারত ভ্রমণের প্রসঙ্গ যখন উঠবে, এর ওর ঘরে দোষ চাপানো, রাজনৈতিক চাপানোত্তর তুলবে, তখন বারবার একই প্রশ্ন আমরা একই রকম ভাবে রাখবো, কেন এই দুর্নীতি হলো, কিভাবে প্রশাসনের নজরে এই দুর্নীতি হলো, তখন কেন সরকারের নজরে এলো না, কেউ জানতে পারলো না। এই এত কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি দেওয়া হলো অযোগ্যদের। সত্যি আমরা কেউ বলার নই যে কারা মেধাবী নয়, কিন্তু যখন কৃষাণু এই প্রশ্ন তুলছে, তখন যারা পরীক্ষা নিচ্ছে তারা তো সরকারেরই আধিকারিক, তারা তো একজন শিক্ষক, তাদের দিকেও তো সেই আঙুলটা উঠবে। আমি সলিলদার কাছে এখানে আসবো। সলিলদা, এই নিয়োগ দুর্নীতির কারণে গোটা শিক্ষা দপ্তরটা, তৎকালীন শিক্ষা দপ্তরটা প্রায় জেলে চলে গিয়েছিল। দেখুন, সুপ্রিম কোর্ট এখানে এই দাগিদের পরীক্ষার বসায় অনুমতি জোগাড় করতে কেন রাজ্য বা এসএসসি কে কোর্টে যেতে হলো, দৌড়তে হলো হাইকোর্টে, তা নিয়েও প্রশ্ন তুলেছে। এবং এখানে সুপ্রিম কোর্ট কি বলেছে? দেয়ার ইজ নো জাস্টিফিকেশন ফর দ্যাট অ্যাট অল আনলেস সাম মিনিস্টার, কোন মন্ত্রী ওয়ান্ট সাম ক্যান্ডিডেটস টু অ্যাপিয়ার। সলিলদা, দেখো মানে কৃষাণু যেটা বললো, কোর্ট বলছে কেউ টেন্টেড কেউ আনটেন্টেড, কথা বলেনি কোর্ট। তুমি প্যারাগ্রাফ 20টা দেখো, সুপ্রিম কোর্ট বলছে in our opinion there is a case wherein the entire selection process has been vitiated and tainted beyond resolution. Manipulation and fraud on a large scale coupled with attempted cover up, মানে ঢাকা দেওয়ার চেষ্টা করছে, have dented the selection process beyond repair, মানে গর্ত খুঁড়ে দিয়েছে, মানে করাপশনটা ওখানে গর্ত খুঁড়ে দিয়েছে। and legitimacy of this, credibility and legitimacy of the selection is on question.
আর কি বলবে, এটা সুপ্রিম কোর্ট বলছে। ইট ইজ নাথিং। আজকে যে লিস্টটা বেরোলো না, ইট ইজ এ সিজারিয়ান সেকশন বাই মিনস অফ ইনসিশন। কাটাছেঁড়া চলছে। আমার বলতে খারাপ লাগছে। না কেন কাটাছেঁড়ার কথা বলছেন? কালকেই তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে দিলেন যে আজকেই তালিকা প্রকাশিত হবে। লিস্ট 1 কত গবেষণা করে এখন পর্যন্ত এই লিস্ট বেরোলো। আজকে সিদ্ধার্থ মজুমদার যখন ফোন করতে করতে ঢুকছে, কি চিন্তিত, ভাবিত, মানে উনি কল্পনা করছেন এরপরে কি হবে, নেক্সট প্রসিডিওরটা কি হবে, কালকের আবার কি হবে। সমস্ত যত বিজ্ঞ বোদ্ধারা বসে ওখানে ঠিক করলো 1808 জন। তুমি চিন্তা করো তো, ওএমআর, বিগ ট্যাম্পারিং অফ ওএমআর, আউট অফ প্যানেল, সাদা খাতা দেয়া থেকে শুরু করে, মানে কি হয়নি বলো এর মধ্যে, সব কিছুই হয়েছে। সাদা খাতা দেওয়া থেকে 5 থেকে 53 সেগুলো পর্যন্ত করা হয়েছে। মানে টোটাল করাপশন, টোটাল মেস। এই টোটাল এসএসসি প্রথম থেকে রাইট ফ্রম দ্য বিগিনিং, পাপিয়া তোমাকে বলছি, রাইট ফ্রম দ্য বিগিনিং একটা কন্টিনিউয়াস একটা অ্যাটেম্প টু কভার আপ দ্য এন্টায়ার প্রসেস। কিছুতেই কেন এখন টেন্টেডটা কেন করবে, আনটেন্টেড কেন করবে না? আনটেন্টেড তো নিজের থেকে স্বতঃপ্রবৃত্ত হয়ে পাবলিশ করা উচিত। আজকে কিন্তু এরা কিন্তু আবার ধরা পড়বে, আবার অ্যাপেক্স কোর্ট কিন্তু আবার দে উইল বি কট রেড হ্যান্ডেড। এরপরে কিন্তু অ্যাপেক্স কোর্ট বলে দিয়েছে রাজ্য সরকার, পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন দে উইল ফিল দ্য কনসিকুয়েন্স। টাইম ইজ রাইট। এরপরে কিন্তু এই ঘটনা ঘটবে, তোমায় আমি বলছি। এটা দ্য অ্যাপেক্স কোর্ট ইজ নট গোয়িং টু অ্যাকসেপ্ট দিস লিস্ট। না, আমার প্রশ্ন হচ্ছে পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসবো। আমি বলছি দেখুন, এই যে 7 তারিখ এবং 14 তারিখে যে আরেকটা পরীক্ষা হতে চলেছে, সবটা যারা ধরুন লাখ লাখ ছাত্রছাত্রী চাকরি প্রার্থী পরীক্ষা দেয়, তারা তো রাজ্য সরকার থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশনকে বিশ্বাস করে। আমি বলছি সেই আস্থার জায়গাটায় কি একটা বড় ধাক্কা লাগছে না, যখন বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকাকে? আজকে যে তালিকা প্রকাশ হলো, সেই তালিকা নিয়েও পর্যন্ত গুচ্ছ প্রশ্ন উঠতে শুরু করেছে যে কেন এই তালিকার মধ্যে সেখানেও কোথাও ক্ল্যারিটির সঙ্গে কম্প্রোমাইজ করা হয়েছে কিনা। কিন্তু তার আগে আমি একবার পার্থদার কাছে আসার আগে আমি একবার দেখাতে চাইবো যে এইটা রাজ্য সরকারের ভূমিকা, কমিশনের ভূমিকা। আজকে যে প্রথমবার প্রশ্নচিহ্নের সামনে আসছে এমনটা নয়, কলকাতা হাইকোর্টে পর্যন্ত টাইম অ্যান্ড এগেন সিঙ্গেল বেঞ্চ, তারপর ডিভিশন বেঞ্চে এই দাগিদের হয়ে সওয়াল করেছিল স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার, যার জন্য সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছিল যে কেন দাগিদের বাঁচানোর চেষ্টা করেছেন, কেন হাইকোর্টে আপনারা গেছিলেন। দেখুন, অতিরিক্ত শূন্যপদ তৈরি থেকে ওএমআর নষ্টের নিয়ম বদল। রাজ্য সরকারের একের পর এক এই ধরনের সিদ্ধান্তে বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছে, এইসব কি তাহলে দাগিদের বাঁচানোর চেষ্টা, দাগিদের প্রতি তৃণমূল সরকারের দরদ? এমনকি নতুন করে পরীক্ষার জন্য যে বিজ্ঞপ্তি এসএসসি জারি করে, তাতেও কোথাও স্পষ্ট করে বলা হয়নি যে দাগিরা পরীক্ষায় বসতে পারবে না। শেষমেশ নিয়োগ প্রক্রিয়া থেকে দাগিদের বাদ রাখতে নির্দেশ দিতে হয়েছে সুপ্রিম কোর্টকে। গত বৃহস্পতিবারই স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে সর্বোচ্চ আদালতের বিচারপতিরা প্রশ্ন তোলেন, নতুন নিয়োগে দাগিদের সুযোগ দেওয়ার ছাড়পত্র চেয়ে কলকাতা হাইকোর্টে গেছিলেন কেন? দিদি জানে কে দাগি আর কে বেদাগি, সেটা কিন্তু বলতে চাইছে না। সরকারের কাছে দাগিকে তাও জানা আছে, সরকারের কাছে বেদাগিকে তাও জানা আছে। কিন্তু এই সরকার দাগিদেরকে রক্ষা করতে আজকে তৎপর, তাই কোর্টে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই দাগিদেরকে রক্ষা করতে তৎপর হয়েছে বাংলার। এই সংক্রান্ত বিতর্কের শুরুটা হয়েছিল বিতর্কিত অতিরিক্ত শূন্য পদের সিদ্ধান্ত থেকে, জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ অবধি দিয়েছিল। পরে অবশ্য সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয় এ ব্যাপারে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। তৃণমূল সরকার দাগিদের বাঁচাতে চাইছে কিনা এই প্রশ্ন ফের ওঠে ওএমআর নষ্টের সিদ্ধান্তে। আগে যেখানে 3 বছর খাতা সংরক্ষণের নিয়ম ছিল, সেখানে 2016 সালে ওএমআর সংরক্ষণের সময় কমিয়ে করা হয় 1 বছর। এখানেই প্রশ্ন ওঠে, তড়িঘড়ি ওএমআর নষ্টের পেছনে কি বিশেষ কোনো উদ্দেশ্য ছিল? এমনকি ওএমআর নষ্ট করে দেওয়া প্রসঙ্গে সুপ্রিম কোর্টও বলেছিল, যখন ওএমআর নষ্ট করা হবে তখন তো এটা নিশ্চিত করতে হবে যে মিরর ইমেজ আপনাদের সার্ভারে আছে। এটা তো এসএসসির দায়িত্ব। আরটিআই এর উত্তর দেওয়ার সময় আপনারা বলেছিলেন আপনারা নিজেদের ডেটাবেস থেকে এই তথ্য দিয়েছেন। এখন তো দেখা যাচ্ছে যে আপনাদের কাছে তো কোনো তথ্যই নেই। দাগিদের জন্য যোগ্যরা চাকরি হারিয়ে পথে বসলেও নেতাজি ইন্ডোরের সভা থেকে অযোগ্যদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে
তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। এরা দুর্নীতিটা ব্যাপক করেছে, ওরা ভাবতে পারেনি যে ধরা পড়ে যাবে, সেই জন্যই ওদের আসলে রাগ দেখবেন আমাদের উপরে, তার কারণ যে আমরা এটা খোলসা করে দিয়েছি। কিন্তু দুর্নীতিতে সবাই যুক্ত। আমরা কোর্ট যেটা বলেছেন সেটাই আমরা নিশ্চয়ই সেটা শুনবো। আমরা বলতে পারি যে আমরা মূলানুগ এবং কোর্ট যেরকম বলছেন সেইভাবেই কাজ করছি। নতুন করে পরীক্ষার জন্য যে বিজ্ঞপ্তি এসএসসি জারি করে তাতেও কোথাও স্পষ্ট করে বলা হয়নি যে দাগিরা পরীক্ষায় বসতে পারবে না, বরং পরীক্ষা বিধিতে একাডেমিক পারফরমেন্সের গুরুত্ব হ্রাস করা হয় আর শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর ধার্য করা হয়, যা নিয়েও ওঠে প্রশ্ন। এর আগেও তারা এই চেষ্টা করেছেন যাতে কোনোভাবে দাগিদের এই নিয়োগ প্রক্রিয়ায়, অর্থাৎ যেটা নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে সেখানে সুযোগ সুবিধা করিয়ে দেওয়া যায়। সেই জন্য প্রথমে তারা চেষ্টা করেছিলেন যে তাদেরকে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর চেষ্টা করিয়েছিলেন, আদালতের নির্দেশে সেটা বন্ধ হয়েছে। তারপরেও তাদেরকে যারা দাগি তাদেরকে অ্যাডমিট কার্ড দিয়েছেন, আদালতের নির্দেশে সেটাও বন্ধ হতে চলেছে। রাজ্য সরকার এই দাগিদের তালিকা সুপ্রিম কোর্টের মামলা চলাকালীন জমা দিলে আজ তো যোগ্যদের এই বিড়ম্বনায় পড়তে হতো না। এই অযোগ্যদের প্রার্থী পদ প্রকাশ করে দিয়ে সরকার যে দুর্নীতি করেছে, শিক্ষা ব্যবস্থায় যে চাকরির দোকান জেলায় জেলায় খোলা হয়েছিল, এটা যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তা মেনে নিল। কলকাতা হাইকোর্টে মামলা হলে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কার্যত দাগিদের পাশে দাঁড়িয়ে প্রশ্ন তোলেন, কারুর দোষ প্রমাণ হয়েছে, কোন আইনে এদের আটকানো হবে? যদিও সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চও নির্দেশ দেয় চিহ্নিত দাগিদের বাদ দিয়ে করতে হবে 2025-এর নিয়োগ প্রক্রিয়া। মামলা সুপ্রিম কোর্টে গেলে সর্বোচ্চ আদালত পরিষ্কার জানিয়ে দেয় যাদের ওএমআর শিটে কারচুপির অভিযোগ উঠেছে তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। দীর্ঘ টালবাহানার পর অযোগ্যদের তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেয় স্কুল সার্ভিস কমিশন। সমীরণ পাল, সুদীপ্ত আচার্য, মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। যারা সবে মাত্র টেলিভিশন সেটের সামনে এসেছেন তাদের বলি যে কিছুক্ষণ আগে, মাত্র আধ ঘন্টা আগে দাগিদের একটা তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। 1804 জনের নাম সেখানে রয়েছে, অ্যালফাবেটিক্যালি সেই নামগুলো রয়েছে, এটাকে লিস্ট 1 বলা হচ্ছে। এইখানে প্রশ্ন যে তাহলে কি আরও কোনো লিস্ট এসএসসির তরফে প্রকাশ করা হবে? এখনো পর্যন্ত সেই নিয়ে কোনো ব্যাখ্যা কমিশনের তরফে আসেনি। দাগিদের তালিকা, কিন্তু তারা কোন বিষয়ে চাকরি করছিলেন, তারা কোন স্কুলে চাকরি করছিলেন, এই সংক্রান্ত কোনো তথ্য এখানে নেই। শুধুমাত্র রোল নাম্বার, সিরিয়াল নাম্বার এবং নাম রয়েছে। আমি এইখানে পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসতে চাইবো। আমি দর্শকদের মনে করাবো যে পরশু যখন এই নির্দেশটা দিচ্ছে সুপ্রিম কোর্ট যে আগামী 7 দিনের মধ্যে আপনারা দাগিদের তালিকা প্রকাশ করুন, তখন এই প্রশ্ন মহামান্য সুপ্রিম কোর্ট করছেন যে কেন দাগিদের আপনারা আড়াল করতে চাইছেন, অর্থাৎ দাগিদের আড়াল করতে চাইছেন কিনা এই প্রশ্ন স্বয়ং এসএসসিকে করছে সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্ট পার্থদা 7 তারিখ 14 তারিখ আর দুটো পরীক্ষা নিতে চলেছে, 9, 10 এবং 11, 12। আমি বলছি পরীক্ষার্থীরা, চাকরি প্রার্থীরা কতটা আস্থা রাখতে পারবে কমিশনের ওপর এবং তাদের নেওয়া পরীক্ষার ওপরে? শুভ্রজিৎ, দুর্ভাগ্য হচ্ছে যে আস্থা রাখতে পারুক চাই না পারুক, এই সংস্থার হাত দিয়েই পরীক্ষাটা হবে। এবং আমরা এই দাগিদের কথা বলছিলাম না, যে দাগ লাগানোর দায় যে সংস্থার উপর পড়েছে, কার্যত তারই হচ্ছে এই দাগিদের তালিকা বের করার কথা আজকে সন্ধ্যেবেলায়, ফলে আপনাকে অনুষ্ঠান করতে হচ্ছে। ফলে এখানে দাঁড়িয়ে সাধারণ পড়ুয়া যারা আছেন, যারা আগামী 7 তারিখ 14 তারিখ দিতে যাচ্ছেন, তাদের খুব বিরাট ভরসা থাকবে এই সংস্থার উপর, এটা আমি অন্তত মনে করি না। এবং আজ সন্ধ্যে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটলো, অর্থাৎ দাগিদের তালিকা বের করছেন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ইএমআইয়ের মতো করে বের করছেন, কিন্তু সেখানেও প্রশ্নটা হচ্ছে যে যাতে আইডেন্টিফাই না করা যায় যে আসলে দাগি কে বা কারা। একটা অদ্ভুত উলট পুরাণ, আমি মানে সরি ইন্টারাপ্ট করছি আপনাকে, সচরাচর কমিশন যেটা করে যোগ্যদের তালিকায় প্রকাশ করে, অযোগ্যদের একদম বাদ দিয়ে দেয়। মানে আজকে দেখতে হচ্ছে অযোগ্য যারা, দাগি যারা, তাদের তালিকা প্রকাশ করতে হচ্ছে কমিশনকে। আমাদের দুর্ভাগ্য এইটা। এবং আপনি এই দুর্ভাগ্যের একটা আর্লিয়ার এপিসোড আছে, আপনি দেখবেন অন্য কোনো রাজ্যে এরকম ইনস্ট্যান্স আছে কিনা আমার জানা নেই, কিন্তু যেটা নেই আমার ধারণা, সুপ্রিম কোর্টে যখন এই আলোচনাটা চলছিল, এসএসসিকে এই প্রশ্নটা করা হয়েছিল যে আপনারা বলুন যোগ্য অযোগ্য কি আছে। এরা বলেছিল যে এই 1005-এর মতো হচ্ছে আমাদের মনে হচ্ছে যে দাগি আছে, কিন্তু বলেছে যে বাকিরা কি দাগি নয়, স্পষ্ট তারা কি যোগ্য। আমি বলছি এরকম একটা কমিশনও হয় যে বলছেন যারা হচ্ছে 5000 হচ্ছে যে দাগি, আর বলতে পারছেন না বাকি 21000 হচ্ছে যোগ্য, ফলছে তখনও তারা গোলাচ্ছেন। ফলে এবার আমি বলবো এই গোলানিটা এখনও আছে যারা পরীক্ষা দিতে যাবেন। ফলে আসলে যারা অভিযুক্ত হচ্ছেন এসএসসির মতো একটি সংস্থা, যে যাদের ছিল স্বচ্ছভাবে পরীক্ষা নিয়ে নিয়োগ করার দায় প্রাথমিকভাবে, they have failed and they have been accused by court of law, এটা বিরোধীরা কেউ অ্যাকিউজ করেনি, প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্রের একটা অংশীদার হচ্ছে যে এসএসসি।
এবং আমি এই কারণেই বলছি যে আরও বেশি মারাত্মক যে দাগ লেগেছে বলছেন না, এই যে দাগ লাগার পেছনের যে মেকানিজমটা ছিল, অর্থাৎ এই যে র্যাঙ্ক জাম্প, ওএমআর শিট ট্যাম্পারিং থেকে শুরু করে যাবতীয় ইন্টারভিউ না দিয়ে মার্কস পাওয়া, এই প্রত্যেকটার পেছনেই আর্কিটেক্ট হচ্ছে এসএসসি যারা ছিলেন তৎকালীন, এবং এরা প্রত্যেকে অ্যাপয়েন্টেড হয়েছিলেন শাসক দলের। আমি বলবো এরা প্রায় একেবারে অনুগত, কেউ বিধায়ক, কেউ ভীষণ ঘনিষ্ঠ, যারা অনেকে জেলে ছিলেন, অনেকে এখন বাইরে এসছেন। আমি বলছি এরকম একটা জায়গায় আপনি যদি দেখেন যে আমাদের এই ছাত্ররা যারা 7 বা 14 তারিখ পরীক্ষা দিতে যাচ্ছে, আচ্ছা এটা কি মনে হয় পাপিয়া আপনার যে 26,000-এর মধ্যে যদি স্কুল সার্ভিস কমিশনের কথাই ধরি 5,000 যদি দাগি থাকে, তাহলে এইটুকু তো রায় বেরোনোর পর বলতেন যে তাদেরই নৈতিকতার জায়গা থেকে এই 5,000 দাগি থাকার জন্যই যেহেতু প্যানেলটা বাতিল হয়েছে এবং এর একটা নৈতিক দায় আমারও আছে, ফলে এই 5,000 অন্তত পরের পরীক্ষায় বসবেন না। এরা করলো যেটা ওই 5,000কেও হচ্ছে পরের পরীক্ষায় বসানোর মতো সব মেকানিজম করলো, যার ফলশ্রুতি আপনি সন্ধ্যেবেলায় দেখতে পাচ্ছেন আইডেন্টিটি সেটাকে কতটা হিডেন রেখে একটা লিস্ট প্রকাশ করা যায়, যাতে এদের মধ্যে একটা অংশ তারা কৃষণের কাছে আসতে হবে। এই লুকোচাপা কেন, এই ধোঁয়াশা কেন, কেন এত রহস্যের জায়গা? যেই প্রশ্নটা প্রথম থেকে উঠছিল, চাল আর কাকর আলাদা করে দিলে তো এত বিড়ম্বনার মধ্যে পড়তে হতো না যোগ্যদের। বিষয়টা হচ্ছে যে যারা অভিযোগটা করেছেন তাদের তো এইসব প্রমাণ সহকারে এগুলো এস্টাবলিশ করার কথা। এই পুরো ব্যাপারটা আপনারা যারা অভিযোগ করলো তারা দায়টা নিচ্ছে না, যার বিরুদ্ধে অভিযোগ তাকে দায়টা নিতে হবে। 1, 2 পার্থদাকে আমি জাস্ট মনে করিয়ে দিই যে 1900 আপনি বলছেন যারা চাকরি হারালো দায় সমস্ত তাদের, বলুন। বলি, হ্যাঁ বলবেন তো, আমারও পাল্টা প্রশ্ন রয়েছে। যারা দুর্নীতির অভিযোগটা এনেছিল দুর্নীতিটা প্রমাণ করার দায় তো তাদের, যার বিরুদ্ধে অভিযোগ এখন বলছেন সে প্রমাণ করবে। এটা অনেকটা তো ইডির ওই কি জানো ওই বেআইনি টাকা রাখার যে পিএমএলএ অ্যাক্টের মতো, তো প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের মতো ব্যাপারটা না, কি যার বিরুদ্ধে অভিযোগ করবেন তাকেই নিজেকে করতে হবে। যাই হোক, আমি জাস্ট পার্থদাকে মনে করিয়ে দিই যে আপনাদের অবিভক্ত মেদিনীপুর জেলাতে 1996 সালে বেআইনি নিয়োগ হয়েছিল 2200 শিক্ষকের। এটা 2013 সালে কলকাতা হাইকোর্ট ভার্ডিক্ট দিয়েছিল। আমাদের সরকার যদি মানবিক দৃষ্টিকোণ না নিত, সেই দিন আমরা একটা আঁচড়ে সেই 2200 জন বামফ্রন্টের প্যানেলে যারা শিক্ষক নিয়োগ হয়েছিল আমরা তাদেরকে বাতিল করে দিতে পারতাম। কিন্তু আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা 17, 18, 20 বছরে চাকরি হয়ে গেছে, ওই জন্য তাদের একদম আপনার কাছেই আবার আসবো। আপনি প্রশ্ন তুলছেন তো যে যারা অভিযোগ তুলেছেন তাদের দায় যে অভিযোগ প্রমাণ করার জন্য যে তারা সত্যিই দায়ী নয়, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই অভিযোগ আসবে কেন? সত্যি তো যদি কোনো অভিযোগ থেকে থাকে আর এসএসসির যদি সেখানে কোনো ভূমিকা না থাকে, পরিষ্কার করে তারা বলে দিলেই তো গোটা বিষয়টা মিটে যেত। এবার আপনাদের সামনে রাখবো চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা, তারা আজকে এসএসসির এই তালিকা প্রকাশ নিয়ে কি বলেছেন। আমাদের প্রথম থেকেই দাবি ছিল যারা টেন্টেড, যারা অযোগ্য, যাদের জন্য মূলত যোগ্যজন যারা নিজের মেধায় চাকরি পেয়েছিল, তাদের পরিবার আজ দিশেহারা, সুবল চলে গেল। আমরা বাকি যারা রইলাম তারা আনটেন্টেড, তারা যোগ্য, তাদের তালিকা সার্টিফাই করে যাতে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি সুপ্রিম কোর্টে জমা দেন এবং রাজ্য সরকার যাতে বিধানসভার জরুরি অধিবেশন ডেকে সর্বোচ্চ আইন প্রয়োগ করে যোগ্যদের চাকরি ফেরান। আর আমরা সুপ্রিম কোর্টে যাব এই তালিকা নিয়ে, কারণ এই তালিকা আগে যদি প্রকাশিত হতো তাহলে এত করুণ অবস্থা সুবলদের চলে যেতে হতো না, আমাদের জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াতে হতো না। আর এই যে সরকার তড়িঘড়ি করে আনটেন্টেড যোগ্য শিক্ষকদের নতুন করে আমাদের ছাত্রদের সাথে পরীক্ষায় বসাচ্ছে, এরও প্রয়োজনীয়তা থাকবে না। আমরা সুপ্রিম কোর্টে যাব। আজকে লিস্ট বের করলো স্কুল সার্ভিস কমিশন, আমরা খুশি। তাহলে সেই তালিকা পাওয়ার পরে আমাদের কি কোনো সরাহার কথা কেউ ভাবছে? যাদের নামে তালিকা আজকে প্রকাশিত হয়েছে, আমরা খুব রিকোয়েস্ট করব তাদের যে একটা সত্য তারা সামনে আনুক। যারা অবৈধভাবে টাকা দিয়ে চাকরিটা পেয়েছিল সবই যখন প্রকাশিত হয়েছে, নামটাও যখন প্রকাশিত হয়েছে, মান সম্মান বলে তো আর বিশেষ কিছু সেন্টিমেন্ট দেখিয়ে লাভ নেই। তা যাদেরকে টাকা দিয়েছিল তারা প্রেস কনফারেন্স করে সেই সমস্ত নেতাদের লিস্ট সরাসরি পাবলিশ করুক পাবলিক প্ল্যাটফর্মে। আমরা দেখতে চাই যে সেই নেতা কারা যাদের কাছে এই অবৈধভাবে চাকরি নেওয়ার জন্য টাকা দেওয়া হয়েছিল। কৃষণ,
না, আমরা তো কিছুদিন আগে, বছর খানেক বা বছর দেড়েক আগে একটা এফিডেভিট দেখেছিলাম 280 না 300 জনের কাছাকাছি, যারা ক্লেম করেছিল এফিডেভিট দিয়ে যে তারা কোনো একজন তৎকালীন তৃণমূল এবং বর্তমান বিজেপির নেতার এবং তার সেক্রেটারিকে টাকা দিয়েছে। তো সেই বিষয়ে তো কেউ কর্ণপাত করলো না। তো আজকে আমরাও তো চাই যদি কেউ টাকা দিয়ে থাকেন তারা সামনে আসুক, বলুক না কার না। মেদিনীপুর থেকে, হুগলি থেকে, আজকে পার্বত্য পশ্চিম বাংলা থেকে তারা বলুক। আজকে তো পুলিশ কেন তদন্ত তো করছে সিবিআই, তো তারা এস্টাবলিশ করতে পারলো না কেন? টাকাতে লেনদেন। অত্যন্ত ভালো লাগে যে ইউপির একটা রেফারেন্স উনি টানলেন। ইউপিতে যেটা হয়েছিল একটা রিজার্ভেশন ইস্যু হয়েছিল, কোনো নিয়োগ কিন্তু হয়নি, কোনো টাকা পয়সা লেনদেন হয়নি, 69,000 বেআইনি নিয়োগ, দুর্নীতিগ্রস্ত। তারপরে ওরা কি বাম আমলের দুর্নীতি হয়েছিল, হরিয়ানাতে 18 বার হয়েছে, বাম আমলের দুর্নীতিকে লেজিটিমাইজ করে এরা আরো বড় দুর্নীতি করছে। প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যতে হয়েছে। আর কি বলছে, যারা নাকি অভিযোগ করছে তাদের দায়িত্ব সব তথ্য প্রমাণ তুলে দেবে। তাহলে ভাই এসএসসিটা কি করতে রয়েছে? গোপে তা দেওয়ার জন্য রয়েছে? তাহলে এই তৃণমূল সরকার কি করতে রয়েছে? মানে তবলা বাজানোর জন্য রয়েছে? আমি বলছি পুরোপুরি দৃষ্টান্তরা কি স্থাপন করলো দেখুন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আজকের দিনে দাঁড়িয়ে বসেও তৃণমূলের মুখপাত্র এই এবিপির অফিসে পরিষ্কার বসে বসে যারা 2 নম্বরি করে চাকরি পেয়েছে তাদের হয়ে কথা বলে যাচ্ছে, যারা পয়সা তুলেছে তাদের হয়ে কথা বলে যাচ্ছে। এর থেকেই প্রমাণিত এরা কতটা নিজেরা লাভবান হয়েছে। নয়তো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই পরিস্থিতি হতো না। মিনিমাম লজ্জাটুকু যদি এদের থাকতো তাহলে পুরো টেন্টেডার লিস্ট বানাতো এবং এনশিওর করতো। কিছুক্ষণ আগে, মাত্র আধ ঘন্টা আগে এই তালিকা সামনে এসেছে। একাধিক প্রশ্নের অবকাশ রয়েছে, আমরা এই নিয়ে আবার আলোচনায় আসবো। কিন্তু আমি আলোচনাটা আমরা শুরুই করেছিলাম রহস্য দিয়ে, যে কেন বারবার সময় দেওয়ার পরেও সেই তালিকা সামনে আনা যাচ্ছে না, এটা রহস্য। তালিকা সামনে এসেছে কিন্তু রহস্যের জবনিকা পতন কি হয়েছে? হয়নি। তার কারণ স্কুলের নাম, বিষয়ের নাম এই তালিকায় উল্লেখ নেই কেন, সেইটা একটা রহস্য। রহস্য নম্বর 2 হচ্ছে, গতকাল সকালে বিধান ভবনে রাকেশ সিং এর নেতৃত্বে তাণ্ডব চলল, গুন্ডামি চলল। 24 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেল, 3 জনকে ধরেছে পুলিশ, কিন্তু রাকেশ সিং তার কোনো আতাপাতা নেই, তাকে খুঁজেও পাচ্ছে না পুলিশ। এটাও একটা রহস্য। দেখুন, বিহারে কংগ্রেসের সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, তার প্রতিবাদে শুক্রবার কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে তাণ্ডব চালায় বিজেপি। নেতৃত্বে ছিলেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা রাকেশ সিং। সেই ঘটনার প্রতিবাদে শনিবার বিক্ষোভে সামিল হলেন কংগ্রেস নেতাকর্মীরা। শুক্রবার যে প্রদেশ কংগ্রেস ভবনে হামলা হয়েছিল, শনিবার সেখান থেকেই শুরু হয় মিছিল। নেতৃত্বে ছিলেন প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার। কিন্তু কলেজ স্ট্রিটে মিছিল পৌঁছানোর আগেই তৈরি হয় তুমুল উত্তেজনা। কংগ্রেস কর্মীদের একাংশ মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপি সদর দফতরের দিকে এগোতে থাকেন। মিছিলের একটা অংশ সোজা ঢুকে যাচ্ছিল বিজেপির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের দিকে, এবং আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস কর্মীরা তারা কিন্তু সামনে এগিয়ে বিজেপির যে কার্যালয় সেই কার্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা বিজেপি অফিসের দিকে যাওয়ার চেষ্টা করছে। পুলিশের সামনে ব্যারিকেড রয়েছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কংগ্রেস নেতৃত্ব, তবে দলীয় কার্যালয়ে হামলা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ এনেছে কংগ্রেস বিজেপি 2 শিবিরই। আমাদের এ কালচার নয়, আমি আগেই বলেছি, বাংলার এসসি সংস্কৃতি নয়। বিজেপি অফিস রক্ষা করার দায়িত্বও কংগ্রেসের, অসভ্যতামি করলেও। বিধান ভবনে হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত রাকেশ সিংকে গ্রেফতারের দাবিতে কলেজ স্ট্রিট অবরোধ করে কংগ্রেস। পুলিশ বলছে আমরা গ্রেফতার করবই পাতালে থাকলে। আমরাও দেখতে চাই যে কতক্ষণ অপেক্ষা করতে হয়, কোন শক্তি তাকে রেখেছে। তিনি কি বিরোধী দলনেতার বাড়িতে আছেন? কোথা থেকে ফেসবুক লাইভ করছেন আমরা জানতে চাইছি। রাকেশ সিং বিজেপির সমর্থক, বিজেপির মেম্বারশিপ নিয়েছে, বিভিন্ন কর্মসূচিতে থাকতেই পারে, তার সঙ্গে কি আছে? কলেজ স্কোয়ারের পাশাপাশি দক্ষিণ কলকাতার হাজরা মোড়েও এদিন বিক্ষোভ দেখায় কংগ্রেস। বিধান ভবনে হামলার প্রতিবাদে যখন দিকে দিকে প্রতিবাদ জানালো কংগ্রেস, তখন পাল্টা বিহারে প্রধানমন্ত্রীকে গালিগালাজের প্রতিবাদে ধর্মতলা ও সেন্ট্রাল অ্যাভিনিউতে বিক্ষোভ দেখায় বিজেপি। ঐশী মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। অভিষেক, প্রশ্নটা তো এখানেই যে কি এমন রহস্য রয়েছে যে কারণে রাকেশ সিংকে পুলিশ ছুঁতে পারছে না, পুলিশ তার বাড়িতে গিয়েও তার খোঁজ পাচ্ছে না, অথচ রাকেশ সিং এর মেয়ে দাবি করছে বাবা কোথাও পালিয়ে যায়নি।
তাহলে কেন পুলিশ খোঁজ পাচ্ছে না? এবং রাকেশ নিজেও একেবারে ভিডিও পোস্ট করে তিনি যাচ্ছেন যে তিনি কোনো ভিতুর মতো যাননি প্রদেশ কংগ্রেস ভবনে, একেবারে সাহসিকতার সঙ্গে গিয়েছিলেন। এই ভিডিও পোস্ট করেছেন পরে, এবং তার আগে ভিডিও পোস্ট করে যে প্রদেশ কংগ্রেস ভবনে যাবেন সেটাও তিনি জানিয়েছিলেন। তারপরেও পুলিশ খুঁজে পাচ্ছে না, যেখানে তোমরাই বলছো যে সত্যি তো 500 মিটার দূরে থানা রয়েছে, তাহলে কেন পুলিশ খুঁজে পাচ্ছে না? দেখো, বাংলার পুলিশ যে দাগিদের খুঁজে পায় না সেটা তো এসএসসি হোক বা রাকেশ সিং হোক, এটা তো সব ক্ষেত্রে দেখছি। আমি শুধু একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি যে রাকেশ সিং যখন এই কাজটা করছে, রাকেশ সিং কর্পূর নয়, রাকেশ সিং উদবায়ী নয়, রাকেশ সিং উবে যেতে পারে না, সেই মানে এআই জেনারেটেড এখনো রাকেশ সিং নয়। রাকেশ সিংকে না ধরতে পারার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কম্পালশন আছে আমি জানি না, কিন্তু আমার তার থেকেও অবাক লাগে যে একটু আগে দাগি নিয়ে, নৈতিকতা নিয়ে অনেক বড় জ্ঞান গম্ভীর কথাবার্তা শুনছিলাম। একটু আগে শুভেন্দু অধিকারী নিজে ক্ল্যারিফাই করেছেন যে অ্যাজ অন ডেট যখন আমি আর তুমি আলোচনা করছি, রাকেশ সিং বিজেপির মেম্বার, সাসপেনশনটাও কি আমরা করব? গ্রেফতার করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের মেরুদণ্ড নেই, রাকেশ সিংকে সাসপেন্ডটা কে করবে? সাসপেন্ডটাও করতে পারছে না। সাসপেন্ড করার ক্ষেত্রে কম্পালশন কিসে? রাকেশ সিং একটা হিস্ট্রি শিটার। রাকেশ সিং এর বিরুদ্ধে কোকেন পাচারের অভিযোগ আছে, কোকেন পাচার নারকোটিক্স অ্যাক্টের আন্ডারে পড়ে, কোকেন পাচারের অভিযোগ আছে, রাকেশ সিং এর হুলিগানিজমের অভিযোগ আছে। অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারের সময় অব্র তুমি আলাদাভাবে সময় পাবে বলার জন্য, কাউন্টার করার জন্য, বলতে দাও। আরে আমি একটা জিনিস বুঝতে পারি না, এই জ্যোতিপ্রিয় মল্লিকের বুঝতে পারেন না, নামটা আসলে অভিষেক ব্যানার্জি, তো দালালি আপনার নামের মধ্যেই রয়েছে, দালালি করাটা আপনার নামের মধ্যেই রয়েছে, তৃণমূলের দালালি করাটা আপনার নামের মধ্যেই রয়েছে, বলছি তো তৃণমূলের দালালি করাটা আপনার নামের মধ্যে রয়েছে। যেহেতু অভিষেক দূরে রয়েছেন, আমরা শুনতে পাবো না, পরিষ্কার কিছু শুনতে পাবো না, তোমার কাছে আসবো, আবার তোমার রিঅ্যাকশন নেব, তার আগে অভিষেকের কথা শুনতে হবে। হ্যাঁ অভিষেক, এবার সমস্যাটা হচ্ছে এখানে যে যখন অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারের প্রতিরোধে গিয়ে রাকেশ সিং মাল্টিপ্লেক্সে স্ক্রিন জ্বালায়, তখন কংগ্রেস তাকে সাসপেন্ড করার মতো ধক দেখাতে পেরেছিল। সেই সাসপেন্ডেড অবনক্সাস একটা এন্টিটি কোথায় যাবে তার দায় কংগ্রেসের নেই। অ্যাজ অন ডেট যখন আমরা তুমি আলোচনা করছি, সংস্কৃতি মনস্ক শ্রমিক ভট্টাচার্য একটা সাসপেনশন লিখতে পারছে না, হাতে নেওয়া হয়েছে। কংগ্রেসের কত সংস্কৃতি মনস্কতা রয়েছে, আমি এই জিনিসটা বুঝতে পারছি না। ওই ভাষায় আপনার কি বলুন তো দেখি, বলুন তো দেখি, দালালি করতে বসেছেন এখানে, একটা কিছু মন্তব্য করতে পেরেছেন? প্রধানমন্ত্রী যেই ভাষায় আক্রমণ করা, আমি তোমার কাছে তো আলাদাভাবে কাউন্টার করার জন্য আসবো, তুমি অ্যালাউ করছো না কেন? আমি অব্রকে থামাচ্ছি। হ্যাঁ, এবার সমস্যাটা হচ্ছে যে এটা তো হতে পারে না যে নরেন্দ্র মোদী এখানে আসবেন, এসে বিধান রায়ের সম্বন্ধে উত্তুঙ্গ এবং অত্যন্ত বড় বড় প্রশংসাসূচক কথা বলবে, এবং তার দলের পেটুয়া গুন্ডা যে একটা হিস্ট্রি শিটার, সে বিধান রায়ের ছবিটাকে কালিমালিপ্ত আমি বলছি উল্টো প্রশ্ন অব্র তোমার কাছে থাকবে, সেটা হচ্ছে তোমার, এক সেকেন্ড, এইবার তুমি আমার প্রশ্ন শোনো, এইবারে তুমি আমার প্রশ্ন শোনো। তোমার দলের একজন নেতা একেবারে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে আমি প্রদেশ কংগ্রেসের দফতরে যাচ্ছি হামলা চালাতে, তারপরে দাঁড়াও তুমি আগে আমার কথা শোনো। অব্র তুমি আমার প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে না, অব্র তুমি আমার প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে না, তুমি আমার প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে না। আমি বলছি একেবারে বিহার, তুমি আমার প্রশ্নকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো, তুমি প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো অব্র। আমি আবার তোমার কাছে আসবো, কিন্তু শ্রমিক ভট্টাচার্য তোমার দলের যিনি রাজ্য সভাপতি কি বলছেন একবার দেখুন। দেখুন, যে ভাষায় কংগ্রেস আক্রমণ করে চলেছে নরেন্দ্র মোদী, মদ কি সওদাগর, ভস্মাসুর, চোরও কি সর্দার, চৌকিদার চোর, এবং বারবার ক্ষমা এবং চাওয়ার যে একটা প্রবণতা চলেছে, সেটার বিরুদ্ধে তো প্রতিবাদ হওয়া দরকার। প্রধানমন্ত্রীর মাকে নিয়ে এ ধরনের উক্তি প্রতিবাদ হবে না? বহু জায়গায় কর্মীরা আবেগতাড়িত হয়ে পড়েছে। আমরা তো বলেছি প্রতিবাদ যেটা হয়েছে সেটা ঠিক হয়েছে, কিন্তু কোনো রাজনৈতিক দলের পতাকা, যেটা আমি দেখেছি আগুন জ্বলছে, সেটা পার্টি এন্ডোর্স করছে না, কিন্তু প্রতিবাদে পার্টি আছে। অর্থাৎ পার্টি এন্ডোর্স করছে না এই হামলা চালানো না, কিন্তু আবেগতাড়িত হয়ে কর্মীরা চালিয়েছেন, কিন্তু কোনো পদক্ষেপও নেওয়া হয়েছে না দলের তরফ থেকে। অব্রর কাছে আমার প্রশ্ন থাকবে, কিন্তু তার আগে প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলেছিলেন দেখুন। ইমোশনের বহিঃপ্রকাশ ঘটেছে। এখন কংগ্রেস এবং আরজেডির মঞ্চ থেকে যে ধরনের মন্তব্য করা হয়েছে, এই ধরনের মন্তব্য রাজনীতিতে ভারতবর্ষের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীর মাকে নিয়ে এবং প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের শব্দবন্ধ কেউ ব্যবহার করেছে বলে আমার জানা নেই।
দেখুন, অভ্রর কাছে আমি স্পষ্ট বলে দিতে চাইছি, যেটা বিহারের পাটনাতে রাহুল গান্ধীর সভা থেকে হয়েছে, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কটূক্তি, অত্যন্ত খারাপ কথা হয়েছে, সমর্থনের প্রশ্নই আসে না। আমি বলছি সব স্তর থেকে তার নিন্দা করা উচিত, কিন্তু আমি বলছি তার প্রতিবাদ তার 100 বার। দাঁড়াও অভ্র, শেষ করতে দাও। আমি তোমার দাঁড়াও আমি তুমি কিন্তু প্রশ্ন শুনছো না। তুমি যেটা করতে চাইছো এটা করে আসলে রাকেশ সিংকে তুমি আড়াল করার চেষ্টা করছো। স্পষ্ট হচ্ছে, আমার স্পষ্ট বক্তব্য। আমি আপাতত তোমার কাছে যাচ্ছি না, আমি আপাতত না তোমাকে অ্যালাউ করছি না। আমি কৃষাণু মিত্রের কাছে আসবো। আমার প্রশ্ন হচ্ছে, এইরকম একটা ঘটনা ঘটলে 100 বার তার প্রতিবাদ হওয়া উচিত এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়া উচিত, 100 বার হওয়া উচিত, এই নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। কিন্তু আমি বলছি এইটাকে যখন এন্ডোর্স, তার মানে আমি আমার উদ্বেগটা কোথায় জানেন? সেটা হচ্ছে যে এইটা যেটা বলছে, এটা একটা রাজ্যকে, একটা দেশকে অ্যানার্কির দিকে নিয়ে যায়। যখন কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা ঘটলো, সেইখানে তৃণমূল কংগ্রেসের বক্তব্য ছিল এটা হচ্ছে আবেগতাড়িত হয়েছে, তার স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। যেটা হয় প্রতিবাদের নামে তৃণমূল সেটাকে আবেগের বহিঃপ্রকাশ বলে, যেটা গতকাল হয়েছে সেটা বিজেপি আবেগের বহিঃপ্রকাশ বলে। এটা রাজ্যকে একটা অ্যানার্কির দিকে নিয়ে যায়। একটা দায়িত্বশীল দল হিসেবে এইটা কখনো সেটা কেউ অ্যালাউ করতে পারে না। তোমরা কোনো ক্ষমতায় আসোনি, এখনো ক্ষমতায় আসোনি তোমরা। কৃষাণু মিত্র, কৃষাণু মিত্র, কৃষাণু মিত্র, কৃষাণু মিত্র। এখন বিষয়টা হচ্ছে, যেই ব্যক্তি একটু কিছুক্ষণ আগে, 1 ঘন্টাও হয়নি, আমার লিডারকে, আমার নেত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে, প্রতিনিয়ত বিজেপির মুখপাত্র, বিজেপির নেতারা আমার লিডার সম্পর্কে, আমাদের নেত্রী সম্পর্কে, যে একজন বয়োজ্যেষ্ঠ রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে যে ভাষা প্রয়োগ করে, তাহলে কাল থেকে এইটাই তো আরে বাবা, আদ্যপ্রান্ত অসভ্য গুন্ডা সব একদম। শুধুমাত্র কৃষাণু মিত্রের অডিও যাচ্ছে। আমার মূল প্রশ্ন হচ্ছে, এই রকম একজন ব্যক্তি যে আগাম ঘোষণা করে বিধান ভবনে তাণ্ডব চালালো, আগুন ঝরালো, আমার বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের পুলিশ তাকে কেন গ্রেফতার করতে পারছে না? তৃণমূল কংগ্রেসের পুলিশ কেন তাকে গ্রেফতার করতে পারছে না? আমি আবার বলছি, হ্যাঁ, আজকে এখানে কংগ্রেসের অভিষেক আছে, অভিষেক কংগ্রেসের নেতা, কংগ্রেসের মুখপাত্র, ও দলকে রিপ্রেজেন্ট করছে। আমার ওর সাথে হাজার বিরোধিতা থাকতে পারে, ব্যক্তিগত জন্য বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু ও কংগ্রেসের একজন কর্মী হয়ে, অ্যাক্টিভিস্ট হয়ে গেল কংগ্রেসের দালাল। মানে এই যে বিজেপির, মানে ও তো বৈধ একজন অ্যাক্টিভিস্ট, মানে এই হচ্ছে ভাষা বিজেপির মুখপাত্রদের। এই যে সবাইকে থামালাম, সলিলদার কাছে আসবো। সলিলদা, এটা প্রতিবাদের কোনো ভাষা হতে পারে? সলিলদার কাছে আসবো। সলিলদা, এটা প্রতিবাদের কোনো ভাষা হতে পারে? আগাম জানিয়ে একদম রাকেশ সিং তিনি ভিডিও পোস্ট করছেন, ভিডিও করে বলছেন তিনি প্রদেশ কংগ্রেস ভবনে যাবেন, এবং তারপরে গিয়ে হামলার ঘটনা ঘটছেন, তারপরে তিনি বলছেন আমি শুধু কালি লাগিয়ে এসেছি মাত্র। পরিষ্কার দেখা যাচ্ছে ভিডিওতে। পুলিশ গ্রেফতার করতে পারছে না কেন? আমি বলি 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও পুলিশ, আমি শুধু এখানে দর্শকদের মনে করাবো, আরজি করের ঘটনা ঘটেছিল, এই তৃণমূল কংগ্রেসই তো বারে বারে বুক ফুলিয়ে দাবি করেছিল সেই সঞ্জয় রায়কে 12 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে। 24 ঘন্টা পেরিয়ে গেল, সলিলদা খুঁজে পাচ্ছে না রাকেশ সিংকে পুলিশ। দেখো সুব্রজিৎ, হার্ডেন ক্রিমিনাল অভ্যস্ত, ওই তো তালিকা তাই জন্য গ্রেফতার হবে না। হবে, সময় দিতে হবে। আচ্ছা, পুলিশের সময় লাগবে। বাবা, মেয়ে বলছেন বাবা আছে, পুলিশ জানে না। আমি থামালাম। না, সলিলদার কাছে প্রশ্ন ছিল নির্দিষ্টভাবে। সলিলদা, হ্যাঁ দেখো সুব্রজিৎ, আমি যেটা বলছি, এই যে পুরো এন্টায়ার যে ঘটনাটা আছে তার মধ্যে বেশ কতগুলো কিন্তু ডিসপ্যারিটি আছে। 1 নম্বর দেখো যে প্রধানমন্ত্রী এবং তার স্বর্গীয় মায়ের সম্পর্কে যে কস্টিক কমেন্ট করেছে, সেটাতে মানুষের কিছু ইমোশন থাকতে পারে। 1। 2 নম্বর হচ্ছে বিজেপি একটা ঘোষিত কর্মসূচি করলো, পুলিশ কিন্তু কোনো প্রোটেক্টিভ কোনো অ্যাকশান নিল না, কোনো পুলিশ অ্যারেঞ্জমেন্টই হলো না। 2। 3 নম্বর হচ্ছে যে রাকেশ সিং, দেখো যতই বিজেপির সে সমর্থক হোক বা কর্মী হোক, ওর কিন্তু হি হ্যাজ হ্যাড পাস্ট রেকর্ডস অফ ইনসিডেন্টস এবং ক্রাইম সংক্রান্ত আছে, বেশ কিছু ঘটনা আছে। 4 নম্বর যেটা ডিসপ্যারিটি, সেটা হচ্ছে পুলিশ কিন্তু
খুব বেশি প্রোঅ্যাক্টিভ হয়ে আর্মস অ্যাক্টে কেস করলো। আমরা কিন্তু সারাক্ষণ তোমাদের সমস্ত চ্যানেলে আমরা দেখেছি কোথাও কিন্তু কোনো এক্সিবিশন অফ ফায়ার আর্মস বা ফায়ার আর্মস ইউজের কোনো ঘটনা বা কেউ একটা বলে দিল তার কাছে আর্মস ছিল, সঙ্গে সঙ্গে পুলিশ একেবারে প্রোঅ্যাক্টিভলি একটা আর্মস অ্যাক্টে কেস করে দেবে, এটাও কিন্তু অভিপ্রেত নয়। মানে টোটাল ব্যাপারটাই একটা মেস হয়েছে এবং এই মেসের কিন্তু ফলে কি হয়েছে, এই ব্যাপারটা একটা বিরাট হাইপ হয়ে গেছে। এখন পুলিশের যেটা করণীয় দরকার সেটা হচ্ছে লিগ্যাল অ্যাকশন যেটা নেবে এবং যে যার দল এবং যে র্যাম্পেজের ঘটনা হয়েছে, যে ভ্যান্ডালিজমের ঘটনা হয়েছে কংগ্রেসের অফিসে, সেন্ট্রাল অফিসে যে হামলাটা হয়েছে, যে রংফুল কনফাইনমেন্ট হয়েছে, র্যাম্পেজ হয়েছে, মিসচিফ হয়েছে, তার এগেনস্টে কিন্তু আইনানুগ ব্যবস্থা হবে, এটা সম্পর্কে কোনো সন্দেহ নেই। এবং কর্মী হিসেবে বিজেপির নেতৃত্ব যেটা শ্রমিক ভট্টাচার্য বললেন যে তাকে কিন্তু কন্ডেম করা উচিত এবং তাকে রেকটিফাই করা উচিত। সুতরাং এত হাইপার যদি অ্যাটিটিউড থাকে তাহলে কিন্তু one has to feel the consequence. বেশ, আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন একেবারে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এইটা প্রশ্ন তুলছেন। বিধান ভবন থেকে মাত্র কয়েকশো মিটার দূরে থানা, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে কেন গ্রেফতার করতে পারলো না পুলিশ, এর পেছনেও সেই সেটিংয়ের সন্দেহ করছেন অধীর রঞ্জন চৌধুরী। দেখুন, বিহারে কংগ্রেসের সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে গালিগালাজের প্রতিবাদে কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতরে শুক্রবার এভাবেই তাণ্ডব চালায় বিজেপি। রাহুল গান্ধীর ছবিতে কালি লেপে খটা করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাকেশ সিং। এমনকি তাণ্ডব চালানোর আগে সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারিও দিয়ে রেখেছিলেন তিনি। यहाँ से एक मैसेज देना चाहते हैं पूरे भारतवर्ष के कांग्रेसियों को, चाहे वो नेता हो, चाहे कार्यकर्ता हो, चाहे आप जो भी हो, ऐसा आप कभी भी करोगे तो आपको घोर विरोध का सामना करना पड़ेगा। जैसे कि आज का विरोध आप देखेंगे, वैसा ही विरोध पूरे हिंदुस्तान में होगा। और यहां से देखिए, ये है कांग्रेस का दफ्तर और इस दफ्तर में हम लोग ढुकेंगे अभी। হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে এন্টালি থানা। পুলিশের দাবি ধৃতরা রাকেশ সিং এর সহযোগী, কিন্তু হামলার পর একটা দিন কেটে গেলেও রাকেশ সিংকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে আমরা গ্রেপ্তার করবই পাতালে থাকলে। আমরাও দেখতে চাই যে কতক্ষণ অপেক্ষা করতে হয়, কোন শক্তি তাকে রেখেছে। তিনি কি বিরোধী দলনেতার বাড়িতে আছেন? কোথা থেকে ফেসবুক লাইভ করছেন? কোনো পার্টি অফিস এর ওপরে আক্রমণ এই কালচার কংগ্রেস বিশ্বাস করে না। এই কালচার কংগ্রেস পশ্চিমবাংলায় হোক আমরা চাই না। তাই যদি হতো গতকালই বিজেপির দপ্তরে এসে আগুন লাগিয়ে দিতাম। অন্যদিকে বিতর্কের মুখে শুক্রবারের ঘটনার সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছে রাজ্য বিজেপি। প্রধানমন্ত্রীর মাকে নিয়ে এ ধরনের উক্তি প্রতিবাদ হবে না? বহু জায়গায় কর্মীরা আবেগতাড়িত হয়ে পড়েছে। আমরা তো বলেছি প্রতিবাদ যেটা হয়েছে সেটা ঠিক হয়েছে, কিন্তু কোনো রাজনৈতিক দলের পতাকা, যেটা আমি দেখেছি আগুন জ্বলছে, সেটা পার্টি এন্ডোর্স করছে না, কিন্তু প্রতিবাদে পার্টি আছে। পুলিশ সূত্রে খবর, ওই ঘটনায় বিজেপি নেতা রাকেশ সিং সহ ২০-২৫ জনের বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। শুক্রবার রাতে রাকেশ সিং এর আলিপুরের বাড়িতে যায় পুলিশ, কিন্তু অভিযুক্ত বিজেপি নেতার খোঁজ মেলেনি। আমরা এই মুহূর্তে অরফ্যানগঞ্জ রোডে রাকেশ সিং এর বাড়ির সামনে রয়েছে। বাড়ির বাইরে তালা রয়েছে। একটু আগে রাকেশ সিং এর পরিবারের একজন সদস্য তিনি এলেন, তিনি বললেন যে বাড়িতে রাকেশ সিং নেই, তবে কোথায় আছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ খুঁজে না পেলেও পালানোর অভিযোগ মানতে নারাজ রাকেশ সিং এর পরিবার। পুলিশ বলছে আপনার বাবা অ্যাবসকন্ড করে আছে, পালিয়ে গেছে। नहीं वो भागते वागते नहीं है, पुलिस बस अपना धोप जमाना चाह रही है बट जमा नहीं पा रही है। कल भी वो लोग आए थे यहाँ पे जबरदस्ती 50-60 लोग उनको अरेस्ट करने के लिए, बट वो सक्सेसफुल नहीं हो पाए। শুক্রবার ভাঙচুর করে শনিবার কোথায় রাকেশ সিং? পুলিশ যখন হন্যে হয়ে খুঁজছে তাকে, তখন ফেসবুক লাইভে সাফাই দেওয়ার মরিয়া চেষ্টা বিজেপি নেতার। এভাবে একটা বিরোধী দলের দফতরে ঢুকে কার্যত গুন্ডাগিরির পর এমন একটা ভান যেন তেমন কিছুই করেননি।
मैंने एक छोटा सा आंदोलन किया था, वो मेरा बंगाल में बहुत बड़ा जुर्म हो गया है। तो ममता की पुलिस, अभिषेक बनर्जी की पुलिस, कांग्रेस की पुलिस, जो पुलिस डर के मारे अलीपुर थाना में ढुक जाता है, वो पुलिस कल मेरे घर में आया, लगा कि राकेश सिंह बहुत बड़ा एक आतंकवादी है, गिरफ्तार करने के लिए, तो खैर गिरफ्तार नहीं कर पाया। পুলিশের খাতায় পলাতক, তারপরেও বাড়িতে পুলিশ যাওয়া নিয়েও নিশানা করেছেন অভিযুক্ত বিজেপি নেতা। আমার বাড়িতে কালকে ওরা পুরো লাইট অফ করে দিয়েছে, আর আমার বাড়িতে অস্ত্র রাখার একটা ষড়যন্ত্র ছিল, সেটা তছনছ হয়ে গেছে। সেটা আমার ছেলে মেয়ে আমার সমর্থক সবাই ছিল, সেটা করতে পারিনি। সমস্যা হচ্ছে যে ফেসবুকটা এমন একটা জিনিস যে কোনো জায়গা থেকে বসে লাইভ করে দেওয়া যায়, ফলে পুলিশ নিশ্চিতভাবে খুঁজছে। এই হামলা আমরা বরদাস্ত করি না, এদের প্রত্যেককে ধরা হবে। এখন এত বিপ্লবী যদি কেউ সাত সকালে এসে বিপ্লব করে তারপর গা ঢাকা দেন, তাকে তো একটু ধরতে সময় লাগবেই। আমি সাত সকালে একটা পার্টি অফিসে যখন কেউ নেই, তখন আমি এসে তাদের নেতাদের মুখে রং লাগাচ্ছি এবং তারপর আমি পালিয়ে যাচ্ছি, তাহলে এই বিপ্লব করার মানে কি? যাকে মানে অজ্ঞাতবাসে থেকে ফেসবুক লাইভ করতে হয়। রাকেশ সিংকে গ্রেফতারির দাবি জানিয়ে এদিন কলকাতার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখায় কংগ্রেস। পার্থপ্রতিম ঘোষ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।